হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফোল্ডার ফর নিট। আজকে আমরা এই ভিডিওতে নিট 2022-এর কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারের সেকেন্ড পোর্শনটা সলভ করব। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো কেমিস্ট্রির ফার্স্ট পোর্শনটা নিয়ে আলোচনা করা আছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অতি অবশ্যই আগের ভিডিওটা তো দেখো এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা আর দেরি না করে আমাদের সেকেন্ড পোর্শনের সলিউশনটা শুরু করে দিই। তো প্রথমেই আসছি, দেখো 76 নম্বর প্রশ্নে। 76 নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট মাস অফ 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট উইল বি রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 50 ml অফ 0.5 মোলার HCl সলিউশন অ্যাকর্ডিং টু দি ফলোয়িং রিয়াকশান। একটা রিয়াকশান দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl, সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, CO2 এবং জল। এবার বলে দিয়েছে যে HCl এর কী কী দেওয়া আছে। HCl এর দেওয়া আছে 50 ml ভলিউম এবং 0.5 মোলার কনসেন্ট্রেশন, 0.5 মোলার কনসেন্ট্রেশন। আর আমাদের রিয়াকশান ইকুয়েশন কি আছে, CaCO3 প্লাস হচ্ছে HCl, সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস CO2। আমি ব্যালেন্সে যাচ্ছি না, এই দিকটা দরকার আমাদের। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 2 মোল HCl বিক্রিয়া করে, অর্থাৎ মোল রেশিও কত, মোল রেশিও যদি বের করি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর মোল রেশিও 1:2। তাহলে আমাদের কোয়েশ্চেনে চেয়েছে 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট কতটুকু দরকার হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি পেতে পারি, HCl থেকে আমরা পেতে পারি কত মোল HCl আছে, মোল HClটা পেতে পারি। সেই অত মোল HCl এর ঠিক হাফ, অর্থাৎ 1:2 রেশিও যদি ভাবি, দেখা গেল যে x মোল HCl ব্যবহার করা হয়েছে, তাহলে x/2 মোল ক্যালসিয়াম কার্বনেট লাগবে। এবার সেই ক্যালসিয়াম কার্বনেটটা বলে দিয়েছে যে 95% পিওর, অর্থাৎ যতটুকু ক্যালসিয়াম কার্বনেট আমাদের মোল থেকে ক্যালকুলেট করে পাবো তার থেকে একটু বেশি ক্যালসিয়াম কার্বনেট দিতে হবে, কারণ ক্যালসিয়াম কার্বনেটটা পিওর নয়। অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে মোল HCl বের করা। মোল HCl বের করতে গেলে কী করতে হবে আমাদেরকে, মোলারিটিকে গুণ করব কার সাথে, ভলিউমের সাথে গুণ করব। মোলারিটিকে আমি ওখান থেকে লিখছি না, এখানে লিখছি। তার মানে মোল অফ HCl ইকুয়াল টু মোলারিটি কত দেওয়া আছে 0.5 মোল পার লিটার, আর ভলিউম কত আছে 50 ml। তো আমরা mlটাকে কী করব, ভলিউমে লিখব। তার মানে 50 × 10⁻³ লিটার। দেখতে পাচ্ছ, তাহলে লিটার লিটার কেটে যাবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, মোল পাচ্ছি। তার মানে এটা আসছে 50-এর সাথে 0.5 যদি গুণ করি তাহলে কত হবে 25 × 10⁻³ মোল। তাহলে HCl এর আমরা কি পেলাম, মোল পেলাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কত মোল লাগবে, ঠিক এর হাফ। এর হাফ মানে কত, 12.5 × 10⁻³ এত মোল ক্যালসিয়াম কার্বনেট লাগবে। এবার ক্যালসিয়াম কার্বনেটের মোল থেকে আমরা মাস বের করে নিতে পারি। কিভাবে, মোল থেকে মাস বের করার উপায় হচ্ছে কি, মোল ইন্টু মোলার মাস, মোল ইন্টু মোলার মাস, অর্থাৎ 12.5 × 10⁻³ মোল ইন্টু কত, ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস 100 গ্রাম পার মোল। মোল মোল কেটে যাবে, তাহলে আলটিমেট আমরা গ্রামে অ্যান্সার পাবো, অর্থাৎ কত আসছে 1.25 গ্রাম। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 1.25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। এবার কোয়েশ্চেনে বলা আছে যে 95% পিওর, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটটা একটু বেশি লাগবে। তাহলে 1.25 থেকে একটু বেশি অপশন আছে, দেখো একটা 1.32। আমরা আর ক্যালকুলেশনে যাব না, সময় বাঁচানোর জন্য এইভাবে অ্যান্সারটা পরীক্ষার খাতায় করে আসবো। চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, 77 নম্বর প্রশ্ন। বলছে হুইচ অ্যামাউন্টস দি ফলোয়িং ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টে কী দেওয়া আছে, O2+ ইজ ডায়াম্যাগনেটিক। তাহলে O2+ ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা জানতে গেলে আমাদের কী করতে হবে, মলিকুলার অরবিটাল কনফিগারেশন লাগবে। অর্থাৎ O2-তে আমরা কটা ইলেকট্রন আছে জানি, 8 + 8 16টা।
তাহলে O2 প্লাসে কটা ইলেকট্রন থাকবে? 16 মাইনাস 1 সমান 15টা। এমও কনফিগারেশন আঁকতে গেলে কীরকম হবে? এমও কনফিগারেশন সিগমা 1s 2 সিগমা 1s স্টার 2 সিগমা 2s 2 সিগমা 2s স্টার 2 সিগমা 2p z2 পাই 2p x2 এবং পাই 2p y2 সেম এনার্জি। তারপরে আসবে কি পাই 2p x স্টার, এক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে। তারপরে পাই 2p y স্টার, এক্ষেত্রে একটা ইলেকট্রন। এই দুটো সেম এনার্জি, অর্থাৎ এখানে দেখো দুটো দুটো চারটে ইলেকট্রন, 4 4 8, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 2 16টা ইলেকট্রন হচ্ছে। অর্থাৎ 15টা ইলেকট্রন করতে গেলে কী করবো আমরা? এইখান থেকে ইলেকট্রনটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 15টা ইলেকট্রন হয়ে গেছে আমাদের। এবার দেখো O2, তাহলে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে O2 প্লাসে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, n সমান যদি 1 হয় আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে সেটা প্যারাম্যাগনেটিক হবে। অর্থাৎ O2 প্লাস যে ডায়াম্যাগনেটিক, এই স্টেটমেন্টটা দেওয়া আছে, সেই স্টেটমেন্টটা ভুল। এরপর আমরা দেখি বাকি অপশান, অ্যান্সার আমরা পেয়ে গেছি, ফার্স্ট অপশান হচ্ছে কারেক্ট। এরপর আমরা সেকেন্ড অপশানগুলো চলে যাচ্ছি। এখানে একটা ছোট্ট ট্রিক তোমাদের বলে দেবো। দেখো, বন্ড অর্ডার অফ O2 প্লাস, O2 2 মাইনাস, O2 2 মাইনাস, এগুলোর বন্ড অর্ডার চেয়েছে। তো বন্ড অর্ডার ক্যালকুলেট করতে গেলে আমরা কী করতে হয় আমাদেরকে এমও কনফিগারেশন লিখতে হয়। এমও কনফিগারেশন থেকে কী করতে হয়? কতগুলো বন্ডিং ইলেকট্রন আছে, কতগুলো অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে, সেই দিয়ে তারপরে NB মাইনাস NA/2 করে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। কিন্তু আমরা ক্যালকুলেশন করব না। কিভাবে করব? আমরা একটা জিনিস মনে রেখে দেবো, নাইট্রোজেন। নাইট্রোজেন দেখতে কেমন? N ট্রিপল বন্ড N। N ট্রিপল বন্ড N এর কটা ইলেকট্রন, কটা বন্ড আছে? 3টে। তাহলে বন্ড অর্ডার 3। তাহলে আর এক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনে কটা ইলেকট্রন? 7 + 7 = 14। তাহলে 14টা ইলেকট্রন সমান হচ্ছে 3 বন্ড অর্ডার। এরপরে আমরা কি করব? 14 থেকে যদি একটা করে ইলেকট্রন বাড়ে অথবা কমে, অর্থাৎ যদি 13 হয় এবং 15 হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই বন্ড অর্ডার হাফ করে কমে যাবে। অর্থাৎ এখানে 3 ছিল, সেটা হয়ে যাবে 2.5 বন্ড অর্ডার। এখানে ধরো এখানেও 3 ছিল, এটা হয়ে যাবে 2.5 বন্ড অর্ডার। আবার একইভাবে যদি আরেক কমিয়ে দিই, 12টা ইলেকট্রন যদি করে দিই, 12টা ইলেকট্রন যদি করে দিই, তাহলে সেক্ষেত্রে বন্ড অর্ডার হবে 2। এক্ষেত্রেও যদি আমরা 16টা ইলেকট্রন করে দিই, তাহলে বন্ড অর্ডার হবে 2। তাহলে এবার আমরা এখানে চলে আসব। O2 প্লাসে কটা ইলেকট্রন? 15টা। O2-তে 16টা, O2 মাইনাস 17টা, O2 2 মাইনাস 18টা। অর্থাৎ 14টা ইলেকট্রনের জন্য বন্ড অর্ডার 3। তাহলে 15টা হচ্ছে 2.5 হবে, আবার এক বাড়ছে 2 হবে, আবার এক বাড়ছে 1.5 হবে, আবার এক বাড়ছে 1 হবে। অর্থাৎ এবার মিলিয়ে নেব আমরা। O2 প্লাসের সঙ্গে দেওয়া আছে 2.5, O2 প্লাসের সঙ্গে 2.5, O2-র সঙ্গে 2, তারপরে O2 মাইনাসের সঙ্গে 1.5, O2 2 মাইনাসের সঙ্গে 1। অর্থাৎ বন্ড অর্ডারের যে এটা দেওয়া আছে, ক্রমটা দেওয়া আছে, সেটা ঠিক আছে। এরপরে আমরা দেখব C2 molecule has 4 electrons in its degenerate pi molecular orbital। অর্থাৎ পাই মলিকুলার অরবিটাল সম্পর্কে বলেছে, এই কারণে আমাদেরকে এমও কনফিগারেশন অফ C2 মলিকুল জানা দরকার। C2 মলিকুলে কটা ইলেকট্রন আছে? 6 + 6, অর্থাৎ 12টা ইলেকট্রন আছে। তাহলে এমও কনফিগারেশন কীরকম হবে? সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার, তারপরে 2 2 4 2 6 2 8, আর 4টে ইলেকট্রন আছে। 4টে ইলেকট্রন আমরা কোথায় দেবো? পাই 2py, পাই 2px আর পাই 2py, দুটো 4টে। অর্থাৎ এই যে দুটো এমও আছে, এই যে দুটো মলিকুলার অরবিটাল আছে, এই মলিকুলার অরবিটাল দুটো আমরা জানি কি ডিজেনারেট, তবেই না আমরা মাইনাস সাইনটা সমান চিহ্নটা এখানে দিচ্ছি। যার ফলে এই ডিজেনারেট পাই অরবিটালে ডিজেনারেট পাই মলিকুলার অরবিটাল, এখানে কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে। অর্থাৎ
C2 molecule has 4 electrons in its 2 degenerate pi molecular orbital, এটাও ঠিক কথা। এরপর আমরা আসছি 4 নম্বর প্রশ্নটা দেখো, 4 নম্বর অপশনটা দেখো, H2 plus has 1 electron, এটা ঠিক কথা, কারণ আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন আছে, 1 ইলেকট্রন 1 ইলেকট্রন। এবার H2 প্লাস যদি হয় তাহলে 2 - 1 সমান 1 হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি 78 নম্বর প্রশ্নে। 78 নম্বর প্রশ্নটা আবার হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে, খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ, এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না। কি বলছে, RMgX এর সাথে CO2 বিক্রিয়া হবে এবং সেখানে Y নামক একটা প্রোডাক্ট তৈরি হবে, ড্রাই ইথার দিয়ে করা হবে রিয়াকশানটা। তো ওয়াইটা কি হবে তাই বলতে যাচ্ছে। তো এটা একদম সহজ কোশ্চেন, দেখো C ডবল বন্ড O, C ডবল বন্ড O। RMgX মানে কি, আমরা সকলে জানি আরটা ডেল্টা মাইনাস হয়, এমজিটা ডেল্টা প্লাস হয়, তাহলে এই ডেল্টা মাইনাসটা, সরি একটু খারাপভাবে এঁকে ফেললাম, এই ডেল্টা মাইনাসটা কি করবে, এই কার্বনে অ্যাটাক করবে এবং এই বন্ডটা ভেঙে যাবে, যার ফলে কি প্রোডাক্ট তৈরি হবে, আর সি ডাবল বন্ড ও, ও মাইনাস এমজি প্লাস এক্স, এটাই দেখো প্রোডাক্ট হবে। অর্থাৎ অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। তো চলো এরপরে আমরা 79 নম্বর প্রশ্নে চলে যাই। 79 নম্বর প্রশ্নে কি বলছে, গিভেন বিলো আর হাফ সেল রিয়াকশানস, দুটো হাফ সেল দেওয়া আছে, তার রিয়াকশান দেওয়া আছে, তার E0 ভ্যালু দেওয়া আছে। এবার বলছে উইল দ্য পারম্যাঙ্গানেট আয়ন লিবারেট O2 ফ্রম ওয়াটার ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড। এই প্রশ্নটা অনেকটা ওই একটা প্রশ্ন করলাম না একটু আগে, যে কোন ইলেকট্রোডটা, কোন রিয়াকশানটা ফিজিবল হবে, ফিজিবল হবে না, অর্থাৎ তোমরা আগের ভিডিওটাতে দেখে থাকবে 59 নম্বর প্রশ্নটা। তো ওই প্রশ্নটার মতোই প্রথমেই আমাদের কাজ কী হবে, যে দুটো ইলেকট্রোড দেওয়া আছে সেই ইলেকট্রোড রিয়াকশান দুটো লিখব, অর্থাৎ MnO4 মাইনাস, তার সাথে 8H প্লাস, তার সাথে 5টা ইলেকট্রন তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস 4H2O। E0 ভ্যালু দেওয়া আছে, দেখো E0 Mn2 প্লাস থেকে MnO4 মাইনাস তৈরি দেওয়া আছে কি -1.510 ভোল্ট। এবার আমরা কি করব, প্রথমেই হচ্ছে আমাদের কাজ রিডাকশান পোটেনশিয়াল নেব এবং রিডাকশান ফরম্যাটে রিয়াকশান নেব। রিডাকশান ফরম্যাটে রিয়াকশান নেব কার ক্ষেত্রে, রিডাকশান ফরম্যাটে রিয়াকশান নেব ফর ক্যাথোড, আর অক্সিডেশন ফরম্যাটে রিয়াকশান নেব ফর অ্যানোড। আর বোথ ক্ষেত্রেই আমরা কি নেব, বোথ রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু। তাহলে আমরা চেক করে নেব যে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা রিডাকশান পোটেনশিয়াল না অক্সিডেশন পোটেনশিয়াল। দেখো এক্ষেত্রে ম্যাঙ্গানিজের +2 অক্সিডেশন স্টেট, এখানে +7 অক্সিডেশন স্টেট, অতএব 2 থেকে 7 হচ্ছে, তার মানে অক্সিডেশন স্টেট বাড়ছে, অর্থাৎ অক্সিডেশন এটা, যার ফলে এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা অক্সিডেশন পোটেনশিয়াল। সুতরাং আমাদের প্রথম কাজ হবে ওটাকে চেঞ্জ করে নেওয়া। চেঞ্জ করলে কি হবে, E0 রিডাকশান পোটেনশিয়াল কি হবে, সাইনটা খালি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1.510 ভোল্ট হবে। পরবর্তী যে ইলেকট্রন রিয়াকশানটা দেওয়া আছে সেটা দেখো হাফ O2 প্লাস 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে H2O, অর্থাৎ এক্ষেত্রে রিয়াকশানটা দেখো অক্সিডেশন স্টেট 0, এখানে কত -1, তার মানে এটা রিডাকশান হয়েছে। এবং কি দেওয়া আছে, E0 O2 থেকে H2O, অর্থাৎ O2 হচ্ছে 0 অক্সিডেশন স্টেট, সেখান থেকে কি হচ্ছে জলে -1 অক্সিডেশন স্টেট, অর্থাৎ রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুই দেওয়া আছে, তাহলে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এবং এই ভ্যালুটা দেওয়া আছে 1.233 ভোল্ট। অর্থাৎ এইবার আমরা চলে যাব কার রিডাকশান পোটেনশিয়াল বেশি। যার রিডাকশান পোটেনশিয়াল বেশি তার ক্ষেত্রে রিডাকশান ইজি এবং সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা বেশি, অর্থাৎ E0 সেল কি হবে, ওইটা থেকে এটা বাদ যাবে, ওইটা থেকে এটা বাদ দিলে যাচ্ছে
0.287। এবার আমরা জানি E0 সেল যদি পজিটিভ হয় তাহলে সেই রিয়াকশানটা ফিজিবল হয়, অর্থাৎ এই রিয়াকশানটা ফিজিবল। কোন রিয়াকশানটা ফিজিবল? এটার এই রিয়াকশানটা ফিজিবল এবং এটার রিভার্স রিয়াকশানটা ফিজিবল। কারণ কি? কারণ ওটা ক্যাথোড হিসাবে কাজ করছে আর এটা অ্যানোড হিসাবে কাজ করছে। তাহলে আমরা জানি ক্যাথোডের রিডাকশান হয় এবং এটা রিডাকশানই আছে। দেখো +7 থেকে +2তে যাচ্ছে, +7 থেকে +2তে যাচ্ছে, অর্থাৎ এটা রিডাকশানই আছে। কিন্তু এটা যেহেতু অ্যানোড হিসেবে কাজ করছে, তার কারণ কি? এর রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু কম, সেই কারণে এটা অ্যানোড হিসাবে যখন কাজ করছে তাহলে তার রিডাকশান ফরম্যাটে রিয়াকশান লেখা যাবে না, তার অক্সিডেশন ফরম্যাটে রিয়াকশান লিখতে হবে। অর্থাৎ এই রিয়াকশানটা জাস্ট রিভার্স হবে, H2O থেকে ½ O2 + 2H + 2 ইলেকট্রন। অর্থাৎ এই রিয়াকশানের ক্ষেত্রে এটা রিয়াকশান হচ্ছে MnO4 2 - Mn2+ কনভার্ট হচ্ছে, আর এদিকে H2O থেকে অক্সিজেন লিবারেট হচ্ছে। এটাই কোয়েশ্চেন চেয়েছে যে উইল দ্য পারম্যাঙ্গানেট আয়ন MnO4- লিবারেট O2 ফ্রম ওয়াটার ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড। সুতরাং এটা O2টাকে লিবারেট করবে, কারণ তার E0 সেল ভ্যালু পজিটিভ এবং তার ভ্যালু হচ্ছে 0.287 ভোল্ট। এরপর আমরা চলে যাচ্ছি 80 নম্বর প্রশ্নে। 80 নম্বর প্রশ্নে একটা গ্রাফ দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের প্যারালাল গ্রাফটা তৈরি হয়েছে। বলছে যে দ্য গিভেন গ্রাফ ইজ এ রিপ্রেজেন্টেশন অফ কাইনেটিক্স অফ এ রিয়াকশান, একটা রিয়াকশানের কাইনেটিক্স। এবার দ্য ওয়াই অ্যান্ড এক্স অ্যাক্সিস ফর জিরো অ্যান্ড ফার্স্ট অর্ডার রিয়াকশানস আর রেসপেক্টিভলি, মানে হচ্ছে বলেই দিয়েছে যে এটা জিরো অর্ডার রিয়াকশান এবং ফার্স্ট অর্ডার রিয়াকশানের কোনো দুটো গ্রাফ, অর্থাৎ কোন গ্রাফ দুটো হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কি জানি, জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেট ইকুয়াল টু লিখতে পারি, রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার 0, অর্থাৎ রেট সমান কে, এই ভ্যালুটা হচ্ছে 1, এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ রেট সমান কে। যখনই আমরা দেখব কোনো একটা, তার মানে এটা ওয়াই সমান কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে ওয়াই সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে রেট ভার্সেস কনসেন্ট্রেশন প্লট যদি করি, তাহলে সেটা নিশ্চয় এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে। অর্থাৎ জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেট ভার্সেস কনসেন্ট্রেশন প্লট যদি নিই তাহলে সেটা এই ধরনের গ্রাফ হবে। তাহলে একটা অপশন মিলল, জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে y ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট নয়, রেট, কারণ আমরা এখানে কি লিখলাম, রেট সমান কনস্ট্যান্ট, অর্থাৎ y ইকুয়াল টু রেট, এক্স ইকুয়াল টু হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এরপর আমরা চলে যাচ্ছি ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট থাকে? এই ধরনের গ্রাফগুলো কখন হয়? যখন y ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে আমরা দেখব যে কোন রাশিমালাটা কনস্ট্যান্ট আছে এবং কার সাপেক্ষে কনস্ট্যান্ট আছে, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে আমরা সকলে জানি T½ সমান 0.693/K। তাহলে এক্ষেত্রে দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ T½ এর মানও কনস্ট্যান্ট। তাহলে T½ এর সঙ্গে যদি আমরা কনসেন্ট্রেশন প্লট করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কি, একটা কনস্ট্যান্ট গ্রাফ। T½ এর সঙ্গে যদি আমরা কনসেন্ট্রেশন প্লট করে দিই তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাব। তাহলে শর্টে যদি বলতে চাই তাহলে আমি কি বলবো, যে কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে যদি কোনো একটা রিয়াকশান বলবো না, যে কোনো একটা ইকুয়েশনে যদি বলি y ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই গ্রাফটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়। তাহলে আমরা এই যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনে জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে কোন রাশিমালাটা কনস্ট্যান্ট দেখব এবং কার সাপেক্ষে কনস্ট্যান্ট দেখব। এক্ষেত্রে যেমন আমরা জিরো অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে বললাম রেট কনস্ট্যান্ট এবং কার সাপেক্ষে, কনসেন্ট্রেশনের সাপেক্ষে, অর্থাৎ কনসেন্ট্রেশন চেঞ্জ হলে তার রেটের কোনো চেঞ্জ হয় না। একইভাবে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে কনস্ট্যান্ট, কার সাপেক্ষে, কনসেন্ট্রেশনের সাপেক্ষে, অর্থাৎ কনসেন্ট্রেশন চেঞ্জ করলে হাফ লাইফ চেঞ্জ হয় না। অর্থাৎ এই দুটো গ্রাফ এখানে আমাদের বেস্ট ফিট। অর্থাৎ 80 নম্বর কোয়েশ্চেনটা শেষ হলো। চলো পরবর্তী প্রশ্নে কি বলছে, 81 নম্বর প্রশ্নে বলছে দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং কাইরালিটি ইজ।
এক নম্বরে দেওয়া আছে রেসিমিক মিক্সচার শোজ জিরো অপটিক্যাল রোটেশন। অফকোর্স রেসিমিক মিক্সচার মানে হচ্ছে একটা প্লাস আইসোমার যদি থাকে তার আরেকটা মাইনাস আইসোমার থাকবে এবং দুজনের অ্যামাউন্ট সেম থাকবে, অর্থাৎ একজনের রোটেশন আরেকজন ক্যান্সেল করে দেবে, তার মানে ওভারঅল অপটিক্যাল রোটেশন জিরো। 2 নম্বর পয়েন্টে কি আছে, SN1 রিয়াকশান ইল্ডস 1:1 মিক্সচার অফ বোথ এনানসিয়ামার। অফকোর্স কারণ হচ্ছে কি SN1 রিয়াকশানে আমরা জানি রেসিমাইজেশন হয়, অর্থাৎ দুটো এনানসিয়ামারই 50-50 রেশিওতে তৈরি হয়, অর্থাৎ 1:1 মিক্সচার তৈরি হয়। 3 নম্বরে আছে দেখো, দ্য প্রোডাক্ট অবটেন্ড বাই SN2 রিয়াকশন অফ এ হ্যালোঅ্যালকেন হ্যাভিং কাইরালিটি অ্যাট দি রিয়াক্টিভ সাইড শোজ ইনভার্সন অফ কনফিগারেশন। আমরা সকলেই জানি SN2 রিয়াকশানে যদি কাইরাল সেন্টার থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্সন হয়, অর্থাৎ এই বিবৃতিটাও সঠিক। 4 নম্বরে আছে দেখো, এনানসিওমার্স আর সুপার ইম্পোজিবল মিরর ইমেজ। না, এটা একদম ভুল কথা। কারণ হচ্ছে আমরা জানি এনানসিওমারের ডেফিনেশনে লেখা আছে দে আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজেস, অর্থাৎ তারা সুপার ইম্পোজেবল নয়, অর্থাৎ অপশন 4টা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট আর আমাদের কারেক্ট আনসার। 82 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একদম সহজ কোয়েশ্চেন দিয়েছে একটা। IUPAC নেম অফ 111 নাম্বার এলিমেন্ট। 111 মানে হচ্ছে কি, একের জন্য আমরা লিখবো আন, আবার একের জন্য লিখবো আন, আর এর জন্য লিখবো এন, তারপরে ইয়াম যোগ করে দেব, আন এনিয়াম। ঠিক আছে, আন এনিয়াম, অর্থাৎ অপশন 2 হচ্ছে কারেক্ট। 83 নম্বর প্রশ্নটা দেখো, এক্ষেত্রে আবার একটা নলেজ বেসড কোয়েশ্চেন দিয়েছে, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং পলিমার্স ইজ নট কারেক্ট। পলিমারের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ঠিক নয়, অর্থাৎ 1 নম্বরে দেখো আবার একটা অপশন দেওয়া আছে, থার্মোসেটিং পলিমার্স আর রিইউজেবল। না 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 না, থার্মোসেটিং পলিমারগুলো রিইউজেবল নয়। থার্মোসেটিং পলিমার কোনগুলো, যে পলিমারগুলোকে আমরা হিট দিলাম একবার ধরো, সেটা নমনীয় হবে, হিট সরিয়ে নিলে সে আবার শক্ত হয়ে যাবে, কিন্তু এই প্রসেসটা রিপিট করতে পারবো না, তারা হচ্ছে থার্মোসেটিং পলিমার এবং তাদেরকে আমরা রিইউজ করতে পারি না। অর্থাৎ প্রথম অপশনেই আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এই স্টেটমেন্টটা ইনকারেক্ট। বাকি স্টেটমেন্টগুলো আমরা জেনে রাখবো জ্ঞানের জন্য। 2 নম্বর হচ্ছে, ইলাস্টোমার্স হ্যাভ পলিমার চেইনস হেল্ড টুগেদার বাই উইক ইন্টারমলিকুলার ফোর্সেস। তো যাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস উইক হয় তারা হচ্ছে ইলাস্টোমেরিক প্রপার্টি শো করতে পারে। 3 নম্বর হচ্ছে, ফাইবার পজেসেস হাই টেনসাইল স্ট্রেংথ। সকলে জানি ফাইবারের টান শক্তি অনেক বেশি হয়। 4 নম্বর হচ্ছে কি, থার্মোপ্লাস্টিক পলিমার্স আর কেপেবল অফ রিপিটেডলি সফটেনিং অ্যান্ড হার্ডেনিং অন হিটিং অ্যান্ড কুলিং রেসপেক্টিভলি। এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমারের ডেফিনেশনে লেখা আছে যে সমস্ত পলিমারকে আমরা হিট করলে নরম হয়, আবার ঠান্ডা করলে শক্ত হয় এবং এই প্রসেসটা আমরা বারবার রিপিট করতে পারি, তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার। 84 নম্বর প্রশ্নে চলে আসি। 84 নম্বর প্রশ্নে কি বলছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্ট দুটো ঠিক না ভুল সেটা দেখতে হবে। প্রথম স্টেটমেন্টে লেখা আছে, দ্য বয়লিং পয়েন্টস অফ দ্য ফলোয়িং হাইড্রাইডস অফ গ্রুপ 16 এলিমেন্টস ইনক্রিজেস ইন দি অর্ডার H2O, H2S, H2Ac, H2Te। এরকমভাবে দেওয়া আছে, H2O, H2S, H2 হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। অর্ডারটা দেওয়া আছে এরকম, অর্ডারটা দেওয়া আছে উল্টো, অর্থাৎ হ্যাঁ H2Teর বয়লিং পয়েন্ট সব থেকে বেশি বলা আছে। তো আমরা কি জানি, H2O এর বয়লিং পয়েন্ট এই সিরিজে সব থেকে বেশি, অর্থাৎ প্রথম স্টেটমেন্টটা ভুল আছে। কেন, তার স্টেটমেন্ট 2তে কী লেখা আছে, দ্য বয়লিং পয়েন্টস অফ দিজ হাইড্রাইডস ইনক্রিজ ইন মোলার মাস। তো হাইড্রোজেন এই জলের বয়লিং পয়েন্ট এদের থেকে বেশি কেন, সেই উত্তরটা জানলে আমরা বলতে পারবো যে স্টেটমেন্ট 2টা ঠিক না ভুল। কেন, আমরা সকলে জানি জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং পসিবল। জল মলিকুল আছে, ধরো একটা জল মলিকুল, এইটা আবার একটা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারে, এটাও করতে পারে, অক্সিজেনও করতে পারে, এরকমভাবে বিভিন্ন ধরনের হাইড্রোজেন বন্ডিং হয় জলের মধ্যে। তো এই হাইড্রোজেন বন্ডিং হবার কারণে ওয়াটার মলিকুলগুলো লার্জলি অ্যাসোসিয়েটেড থাকে এবং লার্জলি অ্যাসোসিয়েটেড থাকার ফলে তার বয়লিং পয়েন্ট বেশি হয়। অর্থাৎ প্রথম স্টেটমেন্টে যে অর্ডারটা দেওয়া আছে সেটাই ভুল এবং দ্বিতীয় স্টেটমেন্টে দেওয়া আছে বয়লিং পয়েন্ট ইনক্রিজেস ফ্রম দিস টু দিস ডিউ টু ইনক্রিজ ইন মোলার মাস। এটাও ভুল কথা, কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডিংটা সম্পর্কে বলা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে কারণে এর বয়লিং পয়েন্ট বেশি হয় সেটা আমি লিখে দিচ্ছি,
সালফার থেকে টেলুরিয়াম পর্যন্ত সাইজ বাড়ে, আর সাইজ বাড়ে যখন তখন ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারাকশান বেশি হয়, অর্থাৎ ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারাকশান বেশি হওয়ার কারণে তার বয়লিং পয়েন্ট বাড়ে। এক্ষেত্রে মোলার মাস যদি বাড়ে সেক্ষেত্রেও বয়লিং পয়েন্ট বাড়বে। অর্থাৎ ভ্যান ডার ওয়াল ফোর্স, মোলার মাস এবং হাইড্রোজেন বন্ডিং তিনটে জিনিস নিয়ে তবেই আমরা এর অর্ডারটা এক্সপ্লেন করতে পারবো। সুতরাং স্টেটমেন্ট 2টাকেও আমরা পুরোপুরি কারেক্ট বলতে পারি না, এটা পার্সিয়ালি কারেক্ট, কিন্তু কোয়েশ্চেন যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী এটা ইনকারেক্ট বলবো। 86 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে ফার্স্ট অর্ডার রিয়াকশান থেকে। ফার্স্ট অর্ডার রিয়াকশান দেওয়া আছে এবং তার একটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের জেনারিক রিয়াকশান দেওয়া আছে। এ থেকে প্রোডাক্ট হচ্ছে, এবার বলে দিয়েছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ ইজ 0.1 মোলার। যখন টি ইকুয়াল টু 0 এ হচ্ছে 0.1 মোলার। রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, রেট কনস্ট্যান্টটাই বের করতে হবে। যখন টি ইকুয়াল টু 5 তখন তার কনসেন্ট্রেশন বলছে 0.01 মোলার। তাহলে তার রেট কনস্ট্যান্ট কত বের করতে হবে। দেখো খুবই সহজ এটা, কে ইকুয়াল টু 1/t ইন্টু লগ 2.303 লগ কনসেন্ট্রেশন A0 বাই কনসেন্ট্রেশন A। এক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে উত্তর আমরা পেয়ে যাব। এক্ষেত্রে যেমন ধরো হচ্ছে 1/t মানে হচ্ছে 1/5 মিনিট ইন্টু 2.303 ইন্টু লগ A0 ভ্যালু কত দেওয়া আছে 0.1, তারপর হচ্ছে 5 মিনিট সময়ের পরে এর কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.01, দশমিক যদি তুলে দিই তাহলে এখানে একটা 10 হবে, তাহলে লগ ভুল হলো মনে হচ্ছে, এখানে 0.001 আছে, 0.001 আছে, অর্থাৎ যদি দশমিকটা তুলি তাহলে উপরটা হবে 100, অর্থাৎ লগ 10 এর ভ্যালু হচ্ছে লগ 100 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1/5 ইন্টু 2.303 ইন্টু 2, অর্থাৎ কোয়েশ্চেনটার অ্যান্সার আসবে 0.9212। আমি অ্যান্সার লিখে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 87 নম্বর প্রশ্ন। 87 নম্বর প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো বলছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট ফাউন্ড হোয়েন অ্যাসিটোন রিয়াক্টস উইথ 2-pentanone ইন দ্য প্রেজেন্স অফ ডাইলুট NaOH ফলোড বাই হিটিং। অর্থাৎ কোনো একটা অ্যালডিহাইড কিটোনের মিক্সচার তাকে কি করছে, প্রথমে ডাইলুট NaOH দিচ্ছে এবং তারপরে সেটাকে হিট করছে, দিয়ে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটা কি ধরনের রিয়াকশান? অ্যালডোল কনডেনসেশন রিয়াকশান। তাহলে অ্যালডোল কনডেনসেশন রিয়াকশানে ওভারঅলি কি হয়? ওভারঅলি ওয়াটার মলিকিউল রিলিজ হয়। তাহলে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো দেওয়া আছে সেইগুলো প্রোডাক্টে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেখে নেব যে তারা ওই অ্যাসিটোন এবং 2-pentanone থেকে তৈরি হচ্ছে কি হচ্ছে না। দেখো অপশান দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। প্রথম অপশানটা দেওয়া আছে এরকম, আমরা এবার জল অ্যাড করব। কোথায় জল অ্যাড করব? ডাবল বন্ডে অ্যাড করব। তো যখন জল অ্যাড করব একদিকে অক্সিজেন অ্যাড করব আর একদিকে H2 অ্যাড করব। কার্বনিলের পাশের দিকটা হচ্ছে জল অ্যাড করব H2, আর এই দিকটা অক্সিজেন অ্যাড করব। তাহলে এই দিকটা কি হচ্ছে CH3CO CH3, আর এই দিকটা কি হচ্ছে, এখানে দুটো H যোগ করে দিয়েছি দেখো, অর্থাৎ এটা 2-pentanone হচ্ছে। তার মানে অপশান 1টা হচ্ছে 2-pentanone এবং অ্যাসিটোন থেকে তৈরি করা সম্ভব। অপশান 2তে কি আছে দেখো, অপশান 2তে আছে তোমার অপশান 2তে এটা আছে। এবার এক্ষেত্রে এখানে আমরা জল অ্যাড করব। কোথায় জল অ্যাড করব? অক্সিজেন কোন দিকে অ্যাড করব? এইদিকে অ্যাড করব। H2 কোন দিকে অ্যাড করব? এইদিকে, কারণ হচ্ছে এটা
কার্বনিলের পাশে, অর্থাৎ এই দিকটা কি হচ্ছে অ্যাসিটোন, আর ওই দিকটা কি হচ্ছে ওটাও অ্যাসিটোন। সুতরাং এটা দুটো অ্যাসিটোন মলিকুল থেকে তৈরি হচ্ছে, তাহলে এটাও কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো থার্ড অপশানে। থার্ড অপশানে কি বলছে দেখো, এরকম আছে, এবার এখানে আমরা কি করব, জল অ্যাড করব। কোন দিকে হাইড্রোজেন অ্যাড করব, যেদিকে কার্বনিল আছে এখানে H2 অ্যাড করলাম, এদিকে অক্সিজেন অ্যাড করলাম। তাহলে এদিকটা কীরকম হচ্ছে, যেমন যেমন আছে তেমন তেমন আঁকবো। এদিকটা কীরকম হচ্ছে, এরকম হচ্ছে। ওই দিকটা কীরকম হচ্ছে, এরকম হচ্ছে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 3 পেন্টানন, এটাও 3 পেন্টানন, অর্থাৎ এই অপশানটা কারেক্ট নয়। কারণ কোয়েশ্চেনে বলে দিয়েছে যে কোন প্রোডাক্টটা অ্যাসিটোন অথবা 2 পেন্টানন থেকে তৈরি হতে পারে, এটা 3 পেন্টানন থেকে তৈরি হচ্ছে, সুতরাং এটা নট কারেক্ট। আমরা আর পরবর্তী অপশানে যাচ্ছি না। এরপর আমরা চলে আসবো 88 নম্বর প্রশ্নে। 88 নম্বর প্রশ্নে কি বলছে, ইন দ্য নিউট্রাল অর ফেন্টলি অ্যালকালাইন মিডিয়াম KMnO4 oxidizes iodide into iodate. The change in oxidation state of manganese in this reaction is from, এই কোয়েশ্চেনটা জানতে হবে, এই কোয়েশ্চেনটা না জানলে পারবে না। অ্যালকালাইন অথবা ফেন্টলি অ্যালকালাইন বা নিউট্রাল মিডিয়ামে KMnO4 কীভাবে আয়োডাইডকে আয়োডেটে কনভার্ট করে, সেই রিয়াকশানটা যদি আমরা না জানি তাহলে আমরা এই কোয়েশ্চেনটা পারবো না। সুতরাং আমি রিয়াকশানটা এখানে লিখে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +4, অর্থাৎ +7 থেকে +4-এ ম্যাঙ্গানিজটা কনভার্ট হচ্ছে, অর্থাৎ অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 89 নম্বর প্রশ্নটা দেখো, কম্পাউন্ড X অন ট্রিটমেন্ট অন রিয়াকশন উইথ O3 ফলোড বাই জিঙ্ক H2O gives formaldehyde and 2-methyl propanol as the product. The compound X is, এটা একদম সহজ প্রশ্ন। কোথা থেকে এসেছে, ওজোনোলিসিস রিয়াকশন থেকে এসেছে। ওজোনোলিসিস রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন বা সাবস্ট্রেট আইডেন্টিফিকেশন একদম সহজ, মানে এর থেকে সহজ জিনিস হতে পারে না। এখানে কোনো কেমিস্ট্রি নেই, এটা শুধু হচ্ছে আঁকা ক্লাস। কীরকমভাবে আঁকবো আমরা দেখো, কি বলছে, প্রোডাক্ট দুটো কী তৈরি হয়েছে সেই দুটো আমরা লিখে নেব। প্রথমে কী তৈরি হয়েছে, একটা হচ্ছে ফর্মালডিহাইড, আর একটা কী হয়েছে 2-মিথাইল প্রোপানেল, 2-মিথাইল প্রোপানেল। এটা 2-মিথাইল 1 2 3, 2-মিথাইল সরি 1 হবে এটা, 2 হবে এটা, 3 হবে এটা, 2-মিথাইল প্রোপানেল, আর এদিকটা হচ্ছে ফর্মালডিহাইড। তো আমাদের কাজ হবে, আমাদের কাজ বিশেষ কিছু নেই, আমাদের কাজ হবে এই দুটোকে মুছে দেওয়া। এই দুটোকে মুছে দিয়ে কী করবো, মাঝখানে একটা ডবল বন্ড করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে গেল। এই দুটোকে মুছে দিয়ে মাঝখানে একটা ডবল বন্ড করে দেবো, তাহলে কেমন দেখতে হচ্ছে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি, 1 2 3 4, তার মানে 3-মিথাইল বিউট 1-ইন। অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার, 3-মিথাইল বিউট 1-ইন। এরপর আবার 90 নম্বর প্রশ্নটা দেখো। 90 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেন। একটা রিয়াকশান দিয়েছে 3O2 গ্যাস থেকে 2O3 গ্যাস। ফর দ্য অ্যাবাভ রিয়াকশান অ্যাট 298 কেলভিন KC ইজ ফাউন্ড টু বি এত। তার মানে কেসির ভ্যালু দেওয়া আছে, বলছে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ O2 অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ এত, দেন কনসেন্ট্রেশন অফ O3 ইন মোলারিটি ইজ এটা। একদম সহজ কোয়েশ্চেন, কেসির এক্সপ্রেশন যারা জানে তারাই পারবে এটা। 3O2 গ্যাস থেকে তৈরি হচ্ছে 2O3 গ্যাস, কেসির ভ্যালু দেওয়া আছে কত, 3.0 × 10⁻⁻59। এবার কেসির এক্সপ্রেশন থেকে আমরা কি লিখতে পারি, কনসেন্ট্রেশন O3 অ্যাট ইকুইলিব্রিয়াম স্কোয়ার বাই কনসেন্ট্রেশন O2 অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার 3। এবার কোনটার ভ্যালু দেওয়া আছে দেখো, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ O2 অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ এত, O2 এটা দেওয়া আছে, অর্থাৎ 3.0 × 10⁻⁻59 ইকুয়াল টু কনসেন্ট্রেশন O3
ইকুইলিব্রিয়ামে স্কোয়ার বাই 0.04⁵। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, এইদিকে নিয়ে চলে আসলে কী হবে, 0.04কে 3 বার গুণ হবে। 0.04কে 3 বার গুণ মানে কি 4 × 10⁻², এটাকে 3 বার গুণ, তার মানে 4কে 3 বার গুণ, 4 4 16, 4 16 64 × 10⁻⁶, 64 × 10⁻⁶ × 3.0 × 10⁻⁵। এইটাকে আর এটাকে যদি কম্বাইন করি তাহলে কীরকম হবে, এটাকে আর এটাকে যদি কম্বাইন করি তাহলে হবে 10⁻⁻65, আর এদিকে 3 × 64 মানে হচ্ছে কত, 192। 192কে যদি এভাবে লিখি 1.92 × 10⁻⁻63, তাও ঠিক আছে, কারো কোনো আপত্তি থাকার উচিত নয়। এরপরে এইটা সমান আমরা কি পাচ্ছি, কনসেন্ট্রেশন O3 স্কোয়ার। তাহলে কনসেন্ট্রেশন O3 স্কোয়ার যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কনসেন্ট্রেশন O3 মানে হচ্ছে √1.92 × 10⁻⁻63। তো 63 রুট করলে ওই 32-এর কাছাকাছি একটা আসবে, তার মানে 10⁻32 দিয়ে যেটা অ্যান্সার আছে সেটাই হবে, অর্থাৎ অপশান 2 হচ্ছে কারেক্ট। চলো এবার আমরা 91 নম্বর প্রশ্নে চলে যাই। 91 নম্বর প্রশ্নে কি বলছে, ইফ রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট অফ হিলিয়াম প্লাস আয়ন ইজ 105.8 পিকোমিটার, হোয়াট ইজ দি রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ লিথিয়াম 2 প্লাস আয়ন। তো এক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ফর্মুলা কি আছে, n²/a × a0 ইকুয়াল টু দেওয়া আছে 105.8 পিকোমিটার, অর্থাৎ হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বলা আছে এবং সেকেন্ড বোর অরবিটের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড বোর অরবিট মানে হচ্ছে n = 2, তাহলে 2-এর স্কোয়ার বাই হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি জেড হচ্ছে 2, অর্থাৎ a0 = 105.8 পিকোমিটার, অর্থাৎ a0 সমান হচ্ছে কত, 2/2, তার মানে 105.8 × 2/4, অর্থাৎ 52.9 পিকোমিটার। তাহলে a0-র ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার এই a0-র ভ্যালু দিয়ে আমরা লিথিয়াম প্লাসের ক্ষেত্রে লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে থার্ড বোর অরবিট বের করব। লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে তাহলে কি আমরা বের করব, একই ফর্মুলা n²/z × a0। লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে থার্ড বোর অরবিট মানে 3², লিথিয়ামের ক্ষেত্রে জেডের ভ্যালু হচ্ছে 3 × a0-র ভ্যালু হচ্ছে 52.9, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 158.7 পিকোমিটার। হয়ে গেল, খুবই সহজ প্রশ্ন ছিল এটা। এরপর আমরা আসছি 92 নম্বর প্রশ্নে। 92 নম্বর প্রশ্ন হচ্ছে একটা ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন বা নলেজ বেসড কোয়েশ্চেন। কেউ যদি না পড়ে থাকে তাহলে তারা পারবে না। এখানে কি বলছেন, দ্য পলিউশন ডিউ টু অক্সাইডস অফ সালফার গেটস এনহ্যান্সড ডিউ টু দ্য প্রেজেন্স অফ, কার কার প্রেজেন্সে সালফারের পলিউশনটা এনহ্যান্সড হয়। এক্ষেত্রে কারেক্ট অপশান 3টা আমি বলে রাখছি, পার্টিকুলেট ম্যাটার, হাইড্রোকার্বন নয়, ওজোন এবং হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ অপশান A, B, D এই 3টে কারেক্ট, অর্থাৎ অপশান 3 ইজ দি কারেক্ট অ্যান্সার। 93 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 93 নম্বর প্রশ্নে বলছে একটা 10 লিটারের ফ্লাস্ক আছে, সেখানে 64 গ্রাম অক্সিজেন আছে। 10 লিটারের ফ্লাস্ক আছে, 64 গ্রাম অক্সিজেন আছে এবং 27°C টেম্পারেচার আছে। বলা আছে যে অ্যাজিউম দ্যাট অক্সিজেন বিহেভস আইডিয়ালি, দ্য প্রেসার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য ফ্লাস্ক ইজ কত। একদম সহজ কোশ্চেন, PV = nRT থেকে হয়ে যাবে। PV = nRT, প্রেসার বের করতে চেয়েছে, তাহলে nRT/V। n মানে হচ্ছে গ্যাসের মোল, r মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T মানে টেম্পারেচার, V মানে ভলিউম। তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। যেহেতু 64 গ্রাম অক্সিজেন বলেছে, 64 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেন সেটা আমরা ফার্স্টে বের করে নেব। 64 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 64 গ্রাম বাই 32 গ্রাম পার মোল, অর্থাৎ 2 মোল। তাহলে এখানে 2 মোল ইন্টু আর এর ভ্যালু দেখো দেওয়া আছে 0.0831, তারপর হচ্ছে টি এর ভ্যালু দেওয়া আছে কত 27°C মানে 300 কেলভিন, আর এখানে ভলিউম দেওয়া আছে কত 10 লিটার। এটা ক্যালকুলেশন করলে 4.9 অ্যান্সার আসবে। আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না।
অর্থাৎ দেখতে পাচ্ছ এটা কত সহজ প্রশ্ন দেওয়া ছিল। এরপর আসছে IUPAC নোমেনক্লেচার থেকে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। এক্ষেত্রে যারা নাম্বারিং সিস্টেমে গন্ডগোল করবে তারা কিন্তু অ্যান্সারটা পাবে না। BR CL মিথাইল OH। তো IUPAC কনভেনশন অনুযায়ী আমরা সকলে জানি নাম্বারিংটা এই সাইড থেকে শুরু হতে হবে, 1 2 3 4 5 6। তাহলে নাম্বারিং কী হবে, এবার আমরা নাম্বারিং হয়ে গেল, সাবস্টিটিউয়েন্টগুলো আমরা অনুযায়ী লিখবো, অ্যালফাবেটিক্যালি লিখবো। তাহলে কী হবে অ্যালফাবেটিক্যালি, দেখো 1 ব্রোমো, 5 ক্লোরো, 4 মিথাইল, তারপরে কটা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হেক্সান 3 অল। তার মানে 1 ব্রোমো, ব্রোমোর পরে ক্লোরো, 5 ক্লোরো, 4 মিথাইল, হেক্সান 2 অল, 2 অল নয় 3 অল। তার মানে অপশান 2 হচ্ছে কারেক্ট। 95 নম্বর প্রশ্নটা দেখো, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। লুকাস টেস্ট ক্লাস 12-এ পড়ানো হয়। লুকাস টেস্ট কার ক্ষেত্রে হয়, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহল, তাদের ডিস্টিংগুইশ করার জন্য দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1 হচ্ছে, ইন লুকাস টেস্ট প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলস আর ডিস্টিংগুইশড অন দ্য বেসিস অফ দ্য রিঅ্যাক্টিভিটি উইথ HCl প্লাস ZnCl2 নোন অ্যাজ লুকাস রিয়েজেন্ট। একদম ঠিক কথা, কোনো ভুল কিছু নেই। প্রাইমারি অ্যালকোহলস আর মোস্ট রিঅ্যাক্টিভ অ্যান্ড immediately produce turbidity at room temperature on reaction with Lucas reagent। না, একদম না, ভুল কথা। দেখো লুকাস রিয়েজেন্ট কি, জিঙ্ক ক্লোরাইড এবং HCl তার মিক্সচার। তো এই রিয়াকশানটা কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে হয়, কার্বোক্যাটায়ন ফরমেশন। তো কার্বোক্যাটায়ন ফরমেশন কার পক্ষে ইজি, 3 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের রিয়াকশান এই রিয়েজেন্টের সাথে সব থেকে স্লো। কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী কি বলা আছে যে প্রাইমারি অ্যালকোহলস আর মোস্ট রিয়াক্টিভ, এই কথাটা তাহলে ভুল কথা। অর্থাৎ স্টেটমেন্ট 1 কারেক্ট, কিন্তু স্টেটমেন্ট 2 হচ্ছে ইনকারেক্ট। 96 নম্বর প্রশ্ন দেখো, দ্য অর্ডার অফ এনার্জি অ্যাবজর্বড হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য কালার অফ কমপ্লেক্সেস। 3টে কমপ্লেক্স দেওয়া আছে, তোমরা ওখানে কোয়েশ্চেনটা দেখতে পাবে। দেখো NiH2O হোল 2 En হোল 2 2+, তারপরে আছে কি NiH2O হোল 4 En 2+, তারপরে NiEN3 2+। তো এক্ষেত্রে বলছে অর্ডার অফ এনার্জি অ্যাবজর্বড হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য কালার অফ কমপ্লেক্স, মানে যেভাবে এনার্জিটা অ্যাবজর্ব করছে তো সেই এনার্জির ভ্যালুর অর্ডারটা চাইছে। তো আমরা সকলে জানি যত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তত এনার্জি বেশি অ্যাবজর্ব করবে। এক্ষেত্রে আমাদের ইএন হচ্ছে জলের থেকে বেশি স্ট্রং লিখবো না, এটা স্ট্রং লিখছি, আর এটা হচ্ছে উইক। তাহলে ইএন যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ইএনের সংখ্যা যত বেশি হবে তার এনার্জি অ্যাবজর্পশন তত বেশি হবে। অর্থাৎ সি হচ্ছে সব থেকে আগে হবে, কারণ সেখানে 3টে ইথিলিন ডায়ামিন গ্রুপ আছে। এ হচ্ছে তারপরে হবে, কারণ সেখানে 2টো ইথিলিন ডায়ামিন আছে। তারপরে লাস্টে আসবে বি, সেক্ষেত্রে 1টা ইথিলিন ডায়ামিন আছে। অর্থাৎ সি গ্রেটার দ্যান এ গ্রেটার দ্যান বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান 4 হচ্ছে কারেক্ট। এরপরে আমরা 97 নম্বর প্রশ্নে যাচ্ছি। এখানে কি বলছে, কপার ক্রিস্টালাইজেস ইন FCC ইউনিট সেল উইথ এজ লেন্থ অফ 3.608 × 10⁻⁸। অর্থাৎ এ দেওয়া আছে 3.608 × 10⁻³ সেন্টিমিটার, এবং আর কি দেওয়া আছে, দ্য ডেন্সিটি অফ কপার ইজ 8.92 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ক্যালকুলেট দি অ্যাটমিক মাস। তো এক্ষেত্রে ওয়ার্কিং ফর্মুলা কি আছে, ডেন্সিটি সমান m/n/a³ অর্থাৎ এখান থেকে আমাদের কী বের করতে হবে, m বের করতে হবে, d/n/a³, সরি এটা a³ হবে, a³/z। ফর FCC ইউনিটের ক্ষেত্রে আমরা কি জানি, ইউনিট সেলের সংখ্যা z = 4,
তাহলে এখানে ডেন্সিটির ভ্যালু বসিয়ে দেবো 8.92 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু AQ এর ভ্যালু কত আসবে 3.608 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে দেখে নেবে 63.08 আসছে, অর্থাৎ 63.1 ইউ, এটা অ্যান্সার বলতে পারি। তো লাস্ট দুটো নয়, লাস্ট তিনটে প্রশ্ন আছে এবার। এই তিনটে প্রশ্ন করে আমাদের পেপার টোটাল শেষ। তো একটু এনার্জি আমরা নিয়ে নিতে পারি। লাস্ট 3 প্রশ্ন। তো আমাদের লাস্ট 3টে প্রশ্ন চলে এসেছি। 98 নম্বর প্রশ্নে কি বলছে, ফাইন্ড দ্য ইএমএফ অফ দ্য সেল ইন হুইচ দ্য ফলোইং রিয়াকশান টেক্স প্লেস। ইএমএফ বের করতে বলেছে। রিয়াকশান দেওয়া আছে এনআই সলিড থেকে 2Ag প্লাস 0.001 মোলার থেকে Na2 প্লাস কত কনসেন্ট্রেশন 0.001 মোলার প্লাস 2Ag সলিড। ইএমএফ বের করতে বলেছে। গিভেন দ্যাট E0 সেল 10.5 ভোল্ট, আর কি বলা আছে 2.303 RT/F = 0.059। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, এই কোয়েশ্চেনে একটা ভুল আছে, এটা 10.5 হবে না, এটা 1.05 হবে। 1.05 ধরে আমরা কোয়েশ্চেনটা করব। তো এক্ষেত্রে দেখো E0 ভ্যালু কী হবে, সরি ই সেলের ভ্যালু কী হয়, E0 সেল মাইনাস RT/F ইন্টু 1/n ইন্টু লগ, এদিকে কনসেন্ট্রেশনে দেখো এটা সলিড আছে, এটা বাদ দিয়ে দেবো, তাহলে Na2 প্লাসের কনসেন্ট্রেশন কত আছে 0.001 মোলার, এবং ডান দিকটা যদি দেখি প্রোডাক্ট সাইডে এটা সলিড আছে, এটা বাদ দিয়ে দেবো, এবং সিলভারের কনসেন্ট্রেশনের স্কোয়ার হবে 0.001 স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটা পেলাম আমরা। ভ্যালুগুলো যদি বসিয়ে দিই 1.05 ভোল্ট, 1.05 ভোল্ট লিখলাম, এরপরে RT/F এর ভ্যালুটা দেওয়া আছে দেখো এটা, তাহলে 0.059/n এর ভ্যালু কত হবে এক্ষেত্রে দেখো, নিকেল থেকে নিকেল 2 প্লাস হচ্ছে কত ইলেকট্রনের ট্রান্সফার, 2টো ইলেকট্রনের ট্রান্সফার, দুটো সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, তার মানে কত ইলেকট্রনের ট্রান্সফার, 2টো প্লাস থেকে 0 হচ্ছে, তার মানে 2টো ইলেকট্রনের ট্রান্সফার, তার মানে 2 লগ, একটা যদি কেটে দিই তাহলে এরকম হবে, তার মানে এটা আসছে তোমার 0.001, ওপরে 1 দশমিক যদি আবার তুলে দিই তাহলে উপরে কত হবে 1000, তার মানে log 10⁻³ log 10⁻³ ভ্যালু কত 3, অর্থাৎ 1.05 মাইনাস 0.059 ইন্টু 3/2, এটার ভ্যালু আসবে 0.9615 ভোল্ট। সুতরাং 4 নম্বরটা হবে কারেক্ট অ্যান্সার। 99-এর প্রশ্ন, খাতা কলম দরকার নেই। দেখো আমরা সকলে জানি ম্যাগনেটাইট মানে হচ্ছে, ম্যাচিং প্রশ্ন আবার, ম্যাগনেটাইট মানে হচ্ছে Fe3O4, হিমাটাইট মানে Fe2O3, তারপর হচ্ছে ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট, তারপর হচ্ছে কেওলিনাইট হচ্ছে Al2OH4 Si2O5, অর্থাৎ অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান 3 মানে হচ্ছে A এর সাথে 3, B এর সাথে 1, C এর সাথে 2 আর D এর সাথে 4। তো চলে আসছে লাস্ট কোয়েশ্চেন, এন্ড অফ সিজন সেল আমরা পড়ে নেব। লাস্ট কোয়েশ্চেনটা দেখো খুবই সহজ। লাস্ট কোয়েশ্চেনে কি বলছে, একটা সায়ানাইড আছে, সায়ানোবেনজিন আছে, তার সাথে কি করেছে 1 নম্বরে দিয়েছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সাথে জল, 2 নম্বরে দিয়েছে NaNO2HCl, 3 নম্বরে দিয়েছে জল। তো সায়ানোবেনজিনের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বিক্রিয়া করলে কি হয় আমরা জানি CH2NH2 হয়। তাহলে প্রথম স্টেপে কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং জল যদি দেওয়া হয় তাহলে সেটা অ্যামিনে কনভার্ট হবে। আবার দেখো ডায়াজোটাইজেশন থেকে একটা প্রশ্ন অলরেডি এসেছে এই পেপারেই, মানে এই জিনিসটা কি HNO2 সাথে প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কি হয়, আনস্টেবল একটা ডায়াজো সল্ট তৈরি হয়। তো সেই আনস্টেবল ডায়াজো সল্টকে যদি আমরা H2O দিয়ে দিই তাহলে একটা অ্যালকোহল তৈরি হয়।
তার মানে অপশান 1 হচ্ছে কারেক্ট। তাহলে প্রথম স্টেপে হচ্ছে সায়ানাইডটাকে অ্যামিনে কনভার্ট করা হলো, দ্বিতীয় স্টেপে হচ্ছে একটা আনস্টেবল ডায়াজোনিয়াম সল্ট, কারণ হচ্ছে এটা প্রাইমারি অ্যামিন, অ্যালিফ্যাটিক অ্যামিন, এবং এরপরে জল দিলে সেটা অ্যালকোহল তৈরি হয়। এই মুহূর্তে আমরা নিট 2022-এর কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপার সলভ করে ফেললাম। এরপরে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য আমি বিশেষভাবে বলবো, টোটাল কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস করো, কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গা পড়লে ভালো হবে, কোন জায়গাটা আরও একটু দেখতে হবে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন বারবার আসছে। টোটাল কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস এবং ডিসকাশন মাথার মধ্যে সব সময় রাখতে হবে, শুধু এই বছর নয়, এর আগের বছর, তার আগের বছর, মানে যত বছর সম্ভব সবগুলো যদি করতে পারো তাহলে তোমাদের কি লাভ হবে, কোয়েশ্চেন পেপার সম্পর্কে আইডিয়া থাকলে স্ট্র্যাটেজি বানাতে কোনো সমস্যা হবে না। তাই আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা ভালো করে আবার দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে লাইক করো, এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো তোমরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, ভালো রাখবে। চলো।